আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দয় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার বাকি অংশ। আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। আমরা পূর্বে জেনেছি অমূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাগুলোকে সাধারণত p/q আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। আবার আমরা আরো জেনেছি বর্গ সংখ্যা ব্যতীত যে সকল সংখ্যার উপর বর্গমূল থাকে সেই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা জানি। তারপর আমরা আরো জানি কোনো অসীম দশমিক সংখ্যা, যেমন দশমিক সংখ্যার পরে যে সংখ্যাগুলো সাধারণত গণনা করে শেষ করা যায় না সেই সংখ্যা নিয়ে দশমিক সংখ্যাকে আমরা সাধারণত অমূলদ সংখ্যা বলতে পারি। তাহলে আমরা চলো দেখি কিভাবে √2 একটি অমূলদ সংখ্যা হতে পারে। আবার দেখা যাচ্ছে √3, √5, √11, √10 ইত্যাদি যে সংখ্যাগুলোই পরীক্ষাতে আসুক না কেন সেই সংখ্যাগুলো সাধারণত আমরা একই নিয়মে করে যাব, কারণ আমাদের এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় এসে থাকে। চলো আমরা দেখি কিভাবে √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করা যায়। তাহলে মনে করি √2 একটি মূলদ সংখ্যা। আমরা যদি শুরুতেই বলি যে √2 একটি অমূলদ সংখ্যা, তো আমরা এটি আর প্রমাণ করতে পারবো না, কারণ আমরা সকলেই জানি যে √2 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে তো প্রমাণ করার কোনো যুক্তি আসে না। কিন্তু আমরা একটি যুক্তি নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে দেখব যে √2 যদি একে মূলদ সংখ্যা কল্পনা করি তাহলে এর ফলাফলটা শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আমরা এখন তাহলে দেখি যে √2 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা জানি মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয়, যেখানে p এবং q স্বাভাবিক সংখ্যা এবং p/q greater than 1, অর্থাৎ q অবশ্যই 1 থেকে কি বড় হতে হবে, 1 থেকে ছোট হওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেহেতু ধরেছি আমরা বা মনে করেছি যে √2 একটি মূলদ সংখ্যা, আবার আমরা মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলতেই পারি যে √2 সমান p/q। এবার আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি p²/q², অর্থাৎ 2 সমান p²/q², p²/q। এখানে 2q স্পষ্টত একটি পূর্ণ সংখ্যা এবং p²/q একটি মূলদ সংখ্যা। যেখানে q 1 থেকে বড় হয়। তাই পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা কখনো সমান হতে পারে না। তাহলে আমরা অনেকভাবেই
রুট টু একটি মূলদ সংখ্যা প্রমাণ করার চেষ্টা করলাম। শেষ পর্যায়ে আমরা নির্ণয় করে দেখলাম যে 2q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং p স্কয়ার বাই q হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা কখনো সমান হতে পারে না, কারণ মূলদ সংখ্যাগুলো অনেক সময় বাস্তব সংখ্যাগুলো সাধারণত হয়, আর পূর্ণ সংখ্যা সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যা অখণ্ড সংখ্যাগুলো সাধারণত পূর্ণ সংখ্যা হয়, আর মূলদ সংখ্যা অনেক সময় ভগ্নাংশ আকারও হতে পারে। তাহলে ভগ্নাংশ আর অখণ্ড সংখ্যা কখনো সমান হতে পারে না। যেহেতু এটা পারে না, সেক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই আমরা রুট টুকে আমরা কি বলতে পারি, একটি অমূলদ সংখ্যা। এটা মূলদ সংখ্যা কখনো হতে পারে না। অতএব রুট টু একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। আমাদের এই রুট টু একটি অমূলদ সংখ্যা প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে রুট টু এর পরিবর্তে রুট 3 আসতে পারে, রুট 5 আসতে পারে, রুট 7 আসতে পারে। আমি তোমাদেরকে একটি কথাই বলবো, যেখানে যেই সংখ্যাটি আসুক না কেন, রুট 5 যদি পরীক্ষাতে আসে অথবা রুট 3 যদি আসে, রুট 7 যদি আসে, তাহলে আমরা রুট 3, রুট 2, রুট 5 ইত্যাদি এই রুট এর পরিবর্তে কি করব, আমরা প্রতিস্থাপন করব এবং আমরা একইভাবে আমরা বর্ণনাটা যদি আমরা দিতে পারি, তাহলে আমরা দেখব যে আমাদের পুরো প্রশ্নের উত্তরটি হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা এটি খুব সহজে বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই এটা বেশি বেশি অনুসরণ করবে, কারণ এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে চলো আমরা দ্বিতীয় কোশ্চেনটা আলোচনা করি। 2 নম্বর কোশ্চেন, রুট 2 এবং রুট 3 এর মাঝে দুইটি মূলদ সংখ্যা এবং দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করে। এই কোশ্চেনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। শুধু আমরা রুট 2 এবং রুট 3 এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করব তা না, আমরা এটি দ্বারা যেন অনেক প্রশ্নের উত্তর সহজেই দিতে পারি। তাহলে চলো আমরা দেখি রুট 2 সমান কত। তাহলে শুরুতে আমরা রুট 2 সমান আমরা ক্যালকুলেটর মেরে দেখে নিতে পারি। রুট 2 সমান 1.41421356 ইত্যাদি ডট ডট ডট। এরপরে রুট 3 মানে কত আমরা এটাও একটু দেখে নিই। 1.7320500808 ডট ডট ডট। তাহলে আমাদের এই রুট 2 এবং রুট 3 এর মাঝে দুইটি মূলদ এবং দুইটি অমূলদ সংখ্যা যখন আমরা নির্ণয় করব, তখন আমরা সবচেয়ে বেশি যে জিনিসটি গুরুত্ব দেব সেটি দেখব যে 1.41 বা 1.73, অর্থাৎ 1.41 থেকে বড় হতে হবে সংখ্যাটি, আর হচ্ছে 1.73 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা মূলদ সংখ্যাগুলো সাধারণত দেখেছিলাম যে সংখ্যাগুলো p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ সসীম দশমিক ভগ্নাংশ যদি সহজেই গঠন করা যায়, তাহলে আমরা দুইটি মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন রুট 2 থেকে বড়, তাহলে রুট 2 থেকে বড় সসীম দশমিক ভগ্নাংশ যদি আমরা লক্ষ্য করি 1.51, এটা লিখতে পারি। এটা একটি সসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এটাকে সহজে p/q আকারে প্রকাশ করা যাবে। আমরা যদি দেখাই 1.51, এটা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি 151 বাই দশমিকের জন্য 1, জয়টা সংখ্যা তয়টা 0, অর্থাৎ আমি p/q আকারে প্রকাশ করতে পাচ্ছি। অতএব আমরা এটা বলতেই পারি এটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা এটা লিখতে পারি রুট 3, অর্থাৎ 1.73 থেকে ছোট, রুট 2 থেকে বড়, তার মানে আমাদের একটি অলরেডি মূলদ সংখ্যা হয়ে গেল। এবার যদি আমরা আরো দেখাই রুট 2, তাহলে কত দাঁড়াবে 1.61, তারপরেও আমরা বলতে পারি 1.73 থেকে এটা ছোট। আমরা আরো লিখতে পারি রুট 2, শুধু দুইটি কেন অনেক লিখতে পারি, অর্থাৎ 1.62, রুট 3, রুট 2, 1.63, রুট 3, রুট 2,
1.643, অর্থাৎ এই সবগুলো আমরা সবই মূলদ সংখ্যা লিখতে পারি। শুধু দুইটি না, অসংখ্য আমরা লিখতে পারি, অনেক লিখতে পারি, লিখলেই হলো। তাহলে সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে দুটি মূলদ সংখ্যা খুব সহজে নির্ণয় করতে পারবো। এরপরে আমরা যে জিনিসটি দেখব, অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে অমূলদ সংখ্যা আমরা নির্ণয় করি, তাহলে √2 থেকে বড়, অর্থাৎ অমূলদ সংখ্যা এই ডিজিটের মধ্যেই হতে হবে। তাহলে 0.41 আর 0.73, অর্থাৎ 1.73 1.41 এর মধ্যে হতে হবে, অর্থাৎ 1.4। আমরা যদি এখানে 5 তারপরে 5 on 5 on 5 on ডট ইত্যাদি, আমরা এটাকে অমূলদ সংখ্যা বলতে পারি। কেন অমূলদ সংখ্যা বলতে পারি? কারণ আমাদের দশমিকের পরে আমাদের যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো বারবার ফিরে আসেনি, অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে ফিরে এসেছে। অতএব দশমিকের জন্য 1, দশমিকের পরে জয়টা সংখ্যা, তয়টা শূন্য নেই, কিন্তু আমরা ইচ্ছা করলে 1.5 on 5 on 5 on এরকম করে যদি থাকে, তাহলে আমরা দশমিকের জন্য 1 আর যতটা সংখ্যা ততটা শূন্য, কিন্তু আমরা এটা কতটা সংখ্যা আছে আমরা এটা বলতে পারি না, অর্থাৎ p/q আকারে আমরা লিখতে পারি না। যেহেতু আমরা p/q আকারে এটা লিখতে পারি না, সেহেতু আমরা এটাকে বলতেই পারি একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা যদি আরো লক্ষ্য করি, তাহলে আমরা দেখব √2 1.61 611 611 611 √3, এটা একটা অমূলদ সংখ্যা। আমরা আরো বলতে পারি তো 1.60 600 6000 √3। আমরা আরো বিভিন্নভাবে লিখতে পারি 1.6123456319, একবারে অজবরলা ডিজিট। যেহেতু এটা আমাদের কতটি ডিজিট আছে, একটা অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যেন দশমিকের পরে দুইটা ডিজিট অবশ্যই 41 থেকে বড় আর 73 থেকে ছোট হয়। তাহলে এরকম ভাবে অসংখ্য আমরা 2টি 3টি 5টি অমূলদ সংখ্যা লিখতে পারবো। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা লেখা হয়, 2টি 3টি 5টি ইত্যাদি আমরা খুব সহজে লিখতে পারবো। এরপরে চলো আমরা আরো একটা ডিজিট দেখি, 4 নম্বর কোশ্চেনটা আলোচনা করি। যেমন 4 নম্বর হচ্ছে 0.31 এবং 0.12 এর মাঝে দুইটি মূলদ অমূলদ সংখ্যা কিভাবে প্রকাশ করা যায়। তাহলে আমাদের এখানে লক্ষ্য করি, যেহেতু 0.31 থেকে 0.12 ছোট, অর্থাৎ 0.12 থেকে বড়, এটা থেকে বড় হলে 0. কত লিখতে পারি 15 লিখতে পারি। অবশ্যই এটা থেকে বড়, এটা থেকে ছোট, 0.31 থেকে ছোট একটা মূলদ সংখ্যা হয়ে গেল। আরো যদি আমরা লিখি 1.2 0.16 0.31, এটা আমরা বলতে পারি এটা থেকে বড়, এটা থেকে ছোট। আর এটা হচ্ছে p/q আকারে লেখা যায়, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে 16 বাই দশমিকের জন্য 1, জয়টা সংখ্যা তয়টা শূন্য, অর্থাৎ p/q আকারে লেখা গেল। তাহলে আমরা এটা বলতে পারি, এটাকে আমরা কিভাবে p/q আকারে বলতে পারি 0.15, তাহলে 15 দশমিকের জন্য 1, জয়টা সংখ্যা তয়টা শূন্য, তার মানে এটাও p/q আকারে লেখা যায়, অর্থাৎ আমরা লব হর বিশিষ্ট সংখ্যা দ্বারা লিখতে পারি। তাহলে আমরা এটা বলতেই পারি এরা হচ্ছে পরস্পর একটি মূলদ সংখ্যা। 1.2 থেকে বড় 0.17 0.31, আবারও লিখতে পারি 1.2 0.21 0.31 ইত্যাদি। আমরা এইভাবে অসংখ্য, বিশেষ করে এখানে 2.1 2.21 0.22 0.23 একদম 0.31 থেকে ছোট পর্যন্ত, আর 0.1 থেকে 2 বড়, এটার থেকে বড় এবং এটার থেকে ছোট অসংখ্য আমরা মূলদ সংখ্যা লিখতে পারি। এরপরে আমরা দেখব কয়েকটি অমূলদ সংখ্যা কিভাবে লিখে। যেহেতু এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, তাহলে ছোটটা আমরা আগে নেব, নিয়ে আমরা লিখব 0.3 আমরা এটা লিখতে পারি 210210021000 ইত্যাদি 0.31। আমরা এটার থেকে বড় আর এটার থেকে ছোট, অর্থাৎ এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি না, কারণ দশমিকের জন্য 1, যতটা সংখ্যা ততটা শূন্য, কতটি শূন্য সংখ্যা আছে আমরা ততটি শূন্য নিতে পারি না, অর্থাৎ p/q আকারে লিখতে পারি না, অর্থাৎ এটা একটি অমূলদ সংখ্যা।
তাহলে আমরা আরো যদি দেখি তাহলে 2.11 2.1111 2.1111 ডট 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 ইত্যাদি আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। আরো যদি লিখি তাহলে দেখব 0.213456781 ডট 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 হযবরলা করে যদি আমরা লিখি তাও আমরা বলতে পারি যে এটা একটি অমূলদ সংখ্যা, কারণ আমরা এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি না। কেন পারি না? অর্থাৎ আমাদের দশমিকের জন্য আমরা এটাকে পুরোটাই যদি লিখি 213456781 ডট 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 কতটি ডিজিট আছে আমরা এটা বলতে পারি না। দশমিকের জন্য এক, যতটা সংখ্যা ততটা শূন্য, কিন্তু আমাদের এই শূন্যগুলো অসংজ্ঞায়িত, অর্থাৎ আমরা বলতেই পারবো না যে কতটি আছে। তাহলে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না। যেহেতু আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না, সেহেতু এটা অবশ্যই একটি অমূলদ সংখ্যা। এরপরে তাহলে আমরা অবশ্যই আমরা কিভাবে দুটি সংখ্যার মাঝে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আমরা নির্ণয় করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে, যেমন আমরা যদি ক নম্বর নিয়ে আলোচনা করি, আমাদের রাশি আছে এখানে কয়টি? তিনটি। 5.7 পূর্ণপণিক, 8.34 পূর্ণপণিক, 6.245 পূর্ণপণিক। তো আমরা খুব সহজে একটু বোঝার চেষ্টা করি। আমাদের তিনটি রাশির মধ্যে প্রথম রাশিতে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আমাদের আলোচনা করতে হবে। আমরা পূর্বেই জানি যে অনাবৃত্ত অঙ্ক সংখ্যাগুলো কি। অনাবৃত্ত অঙ্ক সংখ্যা এখানে আছে কতটি? 0টি। এখানে আছে কতটি? 0টি। এখানে কত আছে? 0টি। অর্থাৎ সবচেয়ে বেশি আছে শূন্য, অর্থাৎ অনাবৃত্ত অঙ্ক সংখ্যা নাই। আবৃত্ত অঙ্ক সংখ্যা আবৃত্ত অঙ্ক সংখ্যা আছে এখানে কতটি? 1টি। এখানে আছে কতটি? 2টি। এখানে আছে কতটি? 3টি। অতএব লসাগু 6। আমরা এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের অনাবৃত্ত অঙ্ক সংখ্যাগুলো কোনগুলো? দশমিকের পরে যে সংখ্যাগুলোর উপর ফোঁটা নেই সেগুলো অনাবৃত্ত অঙ্ক সংখ্যা। তো আমরা লক্ষ্য করলে দেখছি প্রথম রাশিতে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা নেই, শূন্য। দ্বিতীয় রাশিতে শূন্য। তৃতীয় রাশিতে শূন্য। তাহলে সবচেয়ে বেশি কি শূন্য? অর্থাৎ আমাদের অনাবৃত্ত অঙ্ক সংখ্যা নেই। আবৃত্ত অঙ্ক সংখ্যা এখানে আছে কত? আমরা আগে জেনেছি আবৃত্ত অঙ্ক সংখ্যা মানে দশমিকের পরে যে সংখ্যাগুলোর উপর সাধারণত ফোঁটা থাকে এই সংখ্যাগুলোকে আবৃত্ত অঙ্ক সংখ্যা বলি। অর্থাৎ এখানে আবৃত্ত অঙ্ক সংখ্যা আছে কতটি? 1টি। এখানে আছে কতটি? 2টি। এখানে আছে 3টি। অতএব 1 2 3 এর লসাগু কত? 6। অর্থাৎ আমরা এখানে বুঝলাম যেটি সেটা হচ্ছে আবৃত্ত অঙ্ক সংখ্যা লসাগু করতে হয়, আর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি যতটা আছে ততটা দিতে হয়। যেহেতু এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি তো দূরের কথা নাই, তাহলে সেক্ষেত্রে আমরা নেব না। এরপরে 5.7 পূর্ণপণিক সমান 5.7। আমাদের অনাবৃত্ত অঙ্ক তো নাই, আবৃত্ত কতটি? 6টি। অর্থাৎ আমাদের এখানে 6টা 7 লিখতে হবে। শেষ পর্যন্ত আমাদের আবৃত্ত দিলে 6টা দেওয়া হয়ে গেল। এরপরে 8.34 পূর্ণপণিক, অর্থাৎ 8.34। তবে তোমাদেরকে একটা কথা বলা ভালো, অবশ্যই আমরা যখন আবৃত্ত অঙ্ক সংখ্যাগুলো লিখবো তখন সামনাসামনি অর্থাৎ সোজাসুজি ভাবে অবশ্যই লিখবো। অনাবৃত্তগুলো সোজাসুজি ভাবে লিখবো, এটা খেয়াল রাখতে হবে। না হলে অঙ্ক করার সময় যখন আমরা যোগ করব তখন এলোমেলো হয়ে যাবে, তখন আমাদের কষ্ট হবে যোগ করতে। 6.245 অর্থাৎ আমাদের একবারে প্রথম থেকে শেষ অবধি আমরা পূর্ণপণিক দেব। আমরা যেহেতু আমাদের সদৃশ আবৃত্ত দশমিক অঙ্ক এবং তা থেকে কি যোগফল নির্ণয় করব, তাহলে আমাদের এখান থেকে আমরা এই জিনিসটা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যোগফল নির্ণয় করার প্রথম শর্ত হলো সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। আমরা যদি যোগফল নির্ণয় করি তাহলে যোগফল নির্ণয় করার পূর্ব শর্ত হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা লাগবে। যদি আমরা দশমিক
আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ না করতে পারি, সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ না করতে পারি, তাহলে আমরা যোগফল নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে যোগফল নির্ণয় করার পূর্ব শর্ত হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে আমরা এটাকে যদি যোগফল নির্ণয় করি, তাহলে আমরা একটু দেখি। আমাদের প্রথমে যে পূর্ণপণিক থাকে যে অঙ্কটা, তার সাথে দুইটি ডিজিট পরের ডিজিটটা যোগ করতে হয়, মানে অর্থাৎ দুইটি করে ডিজিট সব ডানে বসাতে হয়, অর্থাৎ 7 7 34 হলে কত হবে 34, আর এটা হলো 24। এবার আমরা কি করি, যোগ করব যেভাবে আমরা সাধারণত যোগ করি। 7 আর 4 হচ্ছে 11, 11 আর 4 15, 5 7 থাকে 1, 8 আর 3 11, 11 আর 2 হচ্ছে 13, 3 হাতে থাকে 1, 8 আর 4 8 আর 4 12, 12 আর 5 17, 7 হাতে থাকে 1, 8 আর 3 11, 11 আর 4 হচ্ছে 15, 5 হাতে থাকে 1, 8 আর 4 12 আর 2 14, 4 হাতে থাকে 1, 8 আর 3 11, 11 আর 5 হচ্ছে 16, 6 হাতে থাকে 8 আর 4 12 আর 4 16, 6 হাতে থাকে 1, 8 আর 3 11, 11 আর 2 হচ্ছে 13, 3 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 14, 14 আর 6 হচ্ছে 20, 20 বসে গেল। তাহলে আমাদের পূর্ণপণিক হবে 6টি ডিজিট, অর্থাৎ 3 থেকে শুরু 7 থেকে শেষ। তাহলে আমরা যোগফল নির্ণয় করার সময় আমাদের যে এই যে হাতে আসলো, এই হাতেটা এখান থেকে চলে আসলো, অর্থাৎ আমাকে নতুন করে আর কারোর সাথে যোগ করতে হবে না। যোগ করার নিয়ম হলো যে আমাদের সর্বডানের ডিজিটটি আমরা উত্তর লেখার সময় আর লিখবো না। অতএব নির্ণয় যোগফল দাঁড়ালো 20.36645 7। এই আমাদের যোগফল নির্ণয় হয়ে গেল। আমি আবার বলি যে যোগফল নির্ণয় করার পূর্ব শর্ত হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো চলো আমরা আরো কয়েকটি প্রশ্ন আলোচনা করি, তাহলে হয়তো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্নটা হচ্ছে 2.05 পূর্ণপণিক, 8.04 পূর্ণপণিক, 7.018 এখানে পূর্ণপণিক নাই। তাহলে আমাদের অনাবৃত্ত প্রথমে কি লিখতে বলেছিলাম, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কতটি আছে, একটি। এখানে কতটি আছে, একটি। এখানে কতটি আছে, তিনটি। সবচেয়ে বেশি আছে কতটি, তিনটি। সবচেয়ে বেশি আছে তিনটি। কতটি, তিনটি। তাহলে আবৃত্ত অঙ্ক সংখ্যা, আবৃত্ত অঙ্ক সংখ্যা কতটি আছে, একটি। তারপরে কত আছে, একটি। তারপরে কত আছে, 0টি। তাহলে লসাগু কত, লসাগু হচ্ছে 1। তাহলে অতএব 05 পূর্ণপণিক। সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি, 2.0 অনাবৃত্ত কতটি আছে, তিনটি। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে অবশ্যই যে আবৃত্তকে অনাবৃত্ত করা যায় আর অনাবৃত্তকে আবৃত্ত করা যায় না। আবার বলছি, আবৃত্তকে অনাবৃত্ত করা যায় কিন্তু অনাবৃত্তকে আবৃত্ত করা যায় না। যেহেতু অনাবৃত্ত আমাদের কতটি, অনাবৃত্ত আছে তিনটি, তাহলে আমাদের অনাবৃত্ত আছে প্রথম রাশিতে কতটি, একটি। তাহলে আমাদের আরো দুইটি লাগবে, অর্থাৎ 5 এবং 5কে ছেড়ে দেব। অর্থাৎ আবৃত্তকে অনাবৃত্ত করা যায় আর আবৃত্ত কত আছে, একটি। অতএব 1টি 5 লিখবো। আচ্ছা, পরেরটি লক্ষ্য করি, 8.04 পূর্ণপণিক। তাহলে 8.0 আমাদের অনাবৃত্ত কতটি লাগবে, 4টি। অর্থাৎ 4কে কয়বার ছাড়বো, 2 বার। আর আবৃত্ত কত, 1 বার। এবার পরেরটা আমরা যদি দেখি 7.018, অর্থাৎ 7.018 আর হচ্ছে 0-এর উপর পূর্ণপণিক। আমরা আগে বলেছি যে অনাবৃত্তকে আবৃত্ত করা যায় না, যেহেতু এখানে আবৃত্ত অঙ্ক সংখ্যা নেই, অতএব আমরা এখানে আবৃত্ত শূন্য নিয়ে পূরণ করলাম। অতএব এই আমাদের সদৃশকরণ হয়ে গেল।
সদৃশ্য পালন বলতে বোঝাচ্ছি এখানে দেখো তিনটা অনাবৃত্ত, এখানে তিনটা অনাবৃত্ত, এখানে তিনটা অনাবৃত্ত, সব মিল আছে। আবৃত্ত কয়টি? একটি, অর্থাৎ দেখো প্রত্যেকটা একটি আবৃত্ত। এখানে ছিল না কিন্তু আমরা শূন্য নিয়ে পূরণ করেছি। এবার যদি আমরা যোগফল নির্ণয় করি তাহলে আমাদের যেহেতু একটি করে আছে 5 4 0, এটা যোগ করলে কত হবে? 9, এটা হবে 9, এটা হবে 9 আর 8 17 7, হাতে থাকে 1 6 আর 10 4 10, 10 আর 1 11 1, হাতে থাকে 1 8 7 15 আর 2 17। অতএব আমাদের আবৃত্ত আছে কত? এত। তাহলে অতএব নির্ণয় যোগফল দাঁড়ালো 17.1179 পূর্ণপূর্ণিক। আমাদের এটি যোগ করলো। যেহেতু আমাদের এখানে হাতে থাকেনি সেজন্য আমাদের এদিকে একও যোগ হবে না, অর্থাৎ আমাদের বাম দিকের উত্তরগুলো সবসময় কাউন্ট হিসাবে গণ্য হবে। এই হলো অবস্থা। আমরা আরো একটি অঙ্ক দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। 0.006 পূর্ণপূর্ণিক, 0.92 পূর্ণপূর্ণিক, 0.134 পূর্ণপূর্ণিক। আমাদের অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আছে কতটি? 2, এখানে আছে কতটি? 0, এখানে কতটি? 0। তাহলে আমাদের সর্বোচ্চ কতটি পেলাম? সবচেয়ে বেশি 2। আবৃত অঙ্ক সংখ্যা কতগুলো আছে আমরা একটু লক্ষ্য করি। এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে কত? 3। লসাগু কত পেলাম আমরা? 1 2 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে সেক্ষেত্রে আমরা একটু খুব সহজেই বোঝার চেষ্টা করি কিভাবে আমরা আগে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তারপরে আমরা কিভাবে যোগফল নির্ণয় করব। আমরা এটা মনে হয় সহজে বুঝতে পেরেছি যে কিভাবে আবৃত্ত অঙ্ক সংখ্যা এবং অনাবৃত্ত অঙ্ক সংখ্যাগুলো আলাদা করে বের করি এবং তাদের সবচেয়ে বেশি কোনটি হয় এবং লসাগু কিভাবে বের করি। চলো আমরা এবার পরের সংখ্যাটি একটু সদৃশকরণ করি। তাহলে দেখি আমাদের 0 অনাবৃত্ত কতটি আছে? 2টি। তাহলে 2টি অলরেডি এখানে আছে। আবৃত্ত কতটি? 6টি। তাহলে আমরা 6টা 6 লিখব। অর্থাৎ এখানে পূর্ণপূর্ণিক, এখানে পূর্ণপূর্ণিক। এরপরটা দেব 0.92 পূর্ণপূর্ণিক। অর্থাৎ 0. আমরা আবৃত্তকে অনাবৃত্ত করতে পারি, অর্থাৎ 92 ছেড়ে দিতে পারি। এবার 92 92 92, অর্থাৎ এখানে আমরা 6টা আবৃত্ত লিখলাম। এরপরে 0.134 পূর্ণপূর্ণিক। অর্থাৎ আমাদের এখানে অনাবৃত্ত নেই, তাহলে আবৃত্তকে অনাবৃত্ত করতে পারি, অর্থাৎ 1 3 ছেড়ে দিলাম। এবার 4 1 3 4 1 3। হয়তো তোমরা খুব এটি বুঝতে পারোনি, আবার ভালো করে বোঝার চেষ্টা করি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা নেই, অর্থাৎ আমাকে আমার সবচেয়ে বেশি আছে 2টি অনাবৃত্ত, অর্থাৎ 2টি আবৃত্তকে অনাবৃত্ত করতে হবে। যেহেতু আমাদের 2টি অনাবৃত্ত আছে তাই 2টি আবৃত্তকে অনাবৃত্ত করব, অর্থাৎ 1 3 কে ছেড়ে দেব। তাহলে 1 3 ছেড়ে দিলাম, তাহলে আমাদের আবৃত্ত শুরু হলো কোথা থেকে? 4 থেকে, অর্থাৎ 4 1 3 4 1 3 4 1 3 4 1 3। এবার আমরা যদি এটাকে সদৃশ বানানো হয়ে গেছে, এরপর যদি আমরা যোগ করি তাহলে আমরা সব ডানে বামে যে আবৃত্ত সংখ্যা আছে তার পাশেরটা এবং আবৃত্ত সংখ্যা 2টি ডান দিকে লিখি 9241। এবার আমরা যেভাবে যোগ করি সেভাবে যোগ করি। 6 আর 2 8 আর 1 9, হাতে 9 হাতে নাই। 6 আর 9 15 আর 4 19, 19 এর 1, 19 এর 9 হাতে থাকে 1। 7 আর 2 9 আর 3 12 2, হাতে থাকে 1। 7 8 9 15, 15 আর 1 16, 17 7, হাতে থাকে 1। 7 আর 2 9, 9 আর 4 13 3, হাতে থাকে 1। 7 আর 9 16 আর 3 19 এর 9, হাতে থাকে 1। 7 আর 2 9 আর 1 10 এর 0, হাতে থাকে 1। 7 আর 9 16, 16 আর 4 20 এর 0, হাতে থাকে 2। 2 আর 2 4 আর 3 7, 10 এর 0, হাতে থাকে 1। অর্থাৎ আমাদের আবৃত্ত অঙ্ক সংখ্যা ছিল 6টি, অর্থাৎ এখানে 6টি সংখ্যা দিলাম, অনাবৃত্ত ছিল 2টি। নির্ণয় যোগফল 1.07700937 অর্থাৎ 6টা আবৃত্ত সংখ্যা, 3টি অনাবৃত্ত, 2টি অনাবৃত্ত সংখ্যা। সরি, ভুল লেখা হয়েছে নাকি?
79372 6 আর 2 8 আর 3 11 12 2 হাত থেকে 1 7 আর 8 16 9 16 আর 1 17 7 হাতে থেকে 1 7 আর 2 9 আর 4 13 3 হাত থেকে 1 7 16 আর 3 19 আর 9 হাতে থেকে 1 7 আর 2 9 আর 1 10 0 হাত থেকে 1 7 16 আর 4 20 0 হাত থেকে 2 4 আর 3 7 থেকে 11 1 তাহলে আমাদের 0.17009 আমাদের নির্ণয় যোগফলের। তাহলে আমরা সহজে বুঝতে পারছি কিভাবে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং যোগফল নির্ণয় করি। আমরা আরেকটি চমৎকার একটি অঙ্ক দেখব, খুব মনোযোগ সহকারে দেখব এবং অবশ্যই এটি খুব বুদ্ধিমানের কাজ করতে হবে। যেমন আমরা যদি বলি বর্গমূল নির্ণয় করা দেখব, বর্গমূল কিভাবে বর্গমূল নির্ণয় করে। যেমন 12 এর বর্গমূল নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয়। যেহেতু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সেহেতু আগে আমরা বর্গমূলটা রাফ খাতায় বের করে রাখবো। বর্গমূলটা অবশ্যই রাফ খাতায় বের করে রাখবো। 3.464101615 যদি আমরা এটা বের করে রাখবো এবং এটা আমরা বর্গমূল শিখবো। এটা আমাদের অসীম পর্যন্ত আছে। তাহলে সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে 12 আছে, তাহলে আমি কি একটা বর্গ সংখ্যা নির্ণয় করব যে বর্গ সংখ্যা হচ্ছে বেশি হবে না আবার কম হবে না, অর্থাৎ সমান হবে অথবা ছোট হবে। তাহলে আমরা যদি লিখি 3 তিরিকে কত 9, 3 তিরিকে 9, আমরা জানি এর বর্গমূল কত, আগে আমরা বের করে রেখেছি। তাহলে আমরা 3 তিরিকে 9, এবার 12 থেকে 9 বাদ দিলে 3, 12 থেকে 9 বাদ দিলে 3, অর্থাৎ এই 3 এর ডবল হচ্ছে 3 দুগুণে কত 6। আমাদের এখন ডবল শূন্য পাবো। আমরা যখন ভাগ করার সময় একটার পর একটা আমরা নিয়ে নিই, তাহলে যেহেতু দশমিক এখানে 12.000 ডট 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 ইত্যাদি আছে, দশমিকের পরে শূন্য সংখ্যা নামার কারণে আমাদের এখানে দশমিক চলে যাবে। এরপরে আমরা এখানে 4 নেব, এখানে 4 নিলে অবশ্যই এখানে 4 নিতে হবে, অর্থাৎ 64কে 4 দিয়ে গুণ করলে 64 গুণিত 4 তাহলে হবে 256। আমরা যদি এবার বিয়োগ করি 300 বিয়োগ 256, তাহলে আমরা পাবো 44 পাবো। তাহলে যেহেতু 4 এর ডবল কত 8, 6 তে একবার ডবল এসেছে, এখন আমাদের এখানে যে ডিজিটটি আছে 6, আমরা এখানে 6 নেব, এখানেও 6 নেব। এখানে 6 নেওয়ার অর্থ হলো এখানে 686 দ্বারা গুণ করব, এখানে আবার দুইটা শূন্য নেব। তাহলে 6কে 686 অর্থাৎ 686 গুণিত 6 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 4116, অর্থাৎ এখানে আমরা ডবল করব, আবার 6 এর ডবল 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 8 আর 1 9, 6। আবার এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে 4 4 0 0 বিয়োগ 4 1 1 6 বিয়োগ করলে আমরা পাবো 284, আবার দুইটি শূন্য পাবো। এরপরে আমরা যদি আবার দেখি 4 নিই, তাহলে আমরা এখানে আবার 4 নিব, এখানে আবার 4 নিব, অর্থাৎ এই 4কে দিয়ে
এই ৬৯২৪কে গুণ করব, অর্থাৎ ৬৯২৪ গুণিত ৪, তাহলে আমরা পাবো ২৭,৬৯৬। অর্থাৎ আমরা যদি এটা লিখি ২ ৮ ৪ ০ ০ বিয়োগ, পরেরটা যদি আমরা বিয়োগ করি ৭০৪, এটা যদি আমরা আবার গুণ করি ৪ এর ডবল কত ৮, তারপরে তো এই সব ডবল হয়ে এসছে ৯ ৬, এরপরে আমরা আবার এখানে কি নিতে পারি 1 নিতে পারি, তাহলে এখানে 1 নিতে পারি, তাহলে এখানে আবার দুটা শূন্য পাবো। অর্থাৎ একে 1 দিয়ে যদি আমরা পুরোটাই গুণ করি তাহলে আমরা ওটাই পাবো, অর্থাৎ ৯ ২ ৮ ১ ০। আমরা আবার বিয়োগ করতে পারি। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যদি কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারে তাহলে পারে এটা আমরা যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ থাকবে সেজন্য আমরা এটা বর্গমূল এক জায়গায় আমরা রাফ করে বের করে রাখবো, তাহলে বের করলে আমরা একটু সুবিধা হবে। অর্থাৎ আমাদের এখানে ফলাফল আমাদের আগে থেকে জানা, অর্থাৎ ৩ আমাদের বর্গ সংখ্যা, এটা আমাদের জানা ৩ তারিখে কত ৯, তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে ১২ থেকে বড় এবং ছোট হয় সমান অথবা ছোট সংখ্যা নিতে হবে বর্গ সংখ্যা। আমরা মনে হয় বর্গ সংখ্যা বুঝি, বর্গ সংখ্যাগুলো মূলত ৪ ৯ ১৬ ২৫ ৩৬ ইত্যাদি সংখ্যাগুলো সাধারণত বর্গ সংখ্যা। এই জন্য আমরা ভাগ করার সময় অবশ্যই আমরা বর্গ সংখ্যাগুলো নেব। আবার ৩ এর ডবল এখানে হচ্ছে ৬, তাহলে আমাদের এখানে যে ডিজিটটা নেব এখানে অবশ্যই পুরোটার সাথে কি করতে হবে গুণ করতে হবে, অর্থাৎ ৪ গুণিত ৬৪ গুণ করলে আমরা এটা পেয়েছি। আবার আমরা কি করলাম এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে যেহেতু আবার ছোট হয়ে গেছে আবার শূন্য দুইটা শূন্য নিলাম, আমরা জোড়ায় জোড়ায় সংখ্যা নামাবো। আবার আমরা ৪ এর ডবল কত ৮ নিলাম, আর এটা ৬ থেকেছে, আবার আমি এখানে ৬ নিলে এখানে ৬ আবার এখানে ৬, অর্থাৎ ৬ এর সাথে ৬৮৬ গুণ করব, গুণ করলে আমরা কোনটা পাবো এটা পাবো, আবার এটার থেকে এটা বিয়োগ করলে আমরা এটা পাবো। আবার আমরা ৬ এর ডবল ৬ দুগুণা কত ১২, ১২ কত ২ হাতে থাকে ১, ৮ এর আগে কত ৯ আর ৬ থেকে গেছে। আবার আমরা ৪ নিয়েছি, এখানে ৪ নিলে এখানে ৪ নিলে আমরা এটার সাথে দেখব যে এটার থেকে সমান অথবা ছোট, বড় নেওয়া যাবে না। আমরা যেহেতু ভাগ জানি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূলগুলো নির্ণয় করব, কিন্তু মনে রাখতে হবে আমাদের বাম দিকের সংখ্যাগুলো ডবল করে করে নিচের দিকে আনতে হবে, আর এভাবে বিয়োগ করতে হবে। যদি ছোট হয় তাহলে ডবল ডিজিট নিতে হবে। কোনো কারণবশত যদি ডবল ডিজিট সংখ্যা নামার পরেও যদি ছোট হয়ে যায় তাহলে আমরা অবশ্যই আবার দুইটি সংখ্যা নামাবো, বা সংখ্যা নামালে ভাগ ফলে অবশ্যই একটা শূন্য পাবো। এভাবে আমরা বর্গমূলগুলো নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আসলে কিভাবে আমরা সহজে বর্গমূলগুলো নির্ণয় করতে পারি। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবে এবং অনুশীলন করবে, তাহলে অবশ্যই তোমাদের উপকৃত হবে বলে আমি মনে করি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।